লোকসভা নির্বাচনের আগেই দেশে চালু হবে সিএএ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্রই দেশে জারি হতে চলেছে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ, আর তা শুরু হতে পারে পশ্চিমবঙ্গ থেকেই। দিন কয়েক আগেই বঙ্গ সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আর তখনই তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করে গিয়েছিলেন, আজ আমি আপনাদের সামনে বলে যাচ্ছি, সিএএ হচ্ছে এই দেশের আইন, একে কেউ আটকাতে পারবে না। ঠিক কি বলেছিলেন অমিত শাহ? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 27শে ডিসেম্বর বলেছিলেন যে সিএএ বাস্তবায়ন কেউ আটকাতে পারবে না, কারণ এটি দেশের আইন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই ইস্যুতে মানুষকে বিভ্রান্ত করারও অভিযোগ তুলেছিলেন। आज मैं आप सबके सामने कहकर जाता हूं, सीए इस देश का कानून है, इसको कोई रोक नहीं सकता, सबको नागरिकता मिलेगा। ये हमारी पार्टी का कमिटमेंट है। जो भाई आसपास के राज्यों से प्रताड़ित होकर यहाँ आए हैं, उनको धर्म परिवर्तन की धमकी देकर भगाया गया है, उनके सम्मान की, उनके मान की, उनकी संपत्ति की, उनके अच्छे जीवन की रक्षा करना हर हिंदुस्तानी का फर्ज है, और ये होकर रहेगा। दीदी आप चिंता न करें। গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রকের এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক সংবাদ সংস্থা পিটিআই কে জানিয়েছেন, আমরা শীঘ্রই সিএএ এর নিয়ম জারি করতে চলেছি। বিধি জারি হওয়ার পরে আইনটি কার্যকর করা হবে এবং যোগ্য ব্যক্তিদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। আসন্ন লোকসভা ভোটের আগেই নাগরিকত্ব সংশোধনী আইন 2019 বা সিএএ লাগু হয়ে যাবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও। সিএএ শুধু একটা বা দুটো বছরের সমস্যা নয়, এটা দীর্ঘ 75 বছরের একটা সমস্যা। বিভিন্ন জিওগ্রাফিক্যাল, রিলিজিয়াস, ঠিক আছে, বা আপনার সোশ্যালি বিভিন্ন সমস্যার মধ্যে থেকে এটাকে যখন ইমপ্লিমেন্ট করতে হবে, তার একটা রুল ফ্রেম করতে হবে, এবং সেই রুল ফ্রেম যখন করতে হবে, তার যে ধর্মীয় যে বিচার আছে, ঠিক আছে, সামাজিক যে বৈষম্য বা বিচার আছে, সেগুলোকে সব মাথায় রেখে রুলটাকে ফ্রেম করতে হবে। তাই দীর্ঘ সময় লাগছে। অবশ্যই করে রুলটা ফ্রেম হবে। রুলটা ফ্রেম হলেই আমরা সিএ লাগু করব, এবং সেটা 2024-এর আগে, 2024-এর ভোটের আগে, লোকসভা ভোটের আগে সিএ ইমপ্লিমেন্টেশন হচ্ছে ভারতবর্ষে। 2019-এর ডিসেম্বর মাসে লোকসভা ও রাজ্যসভায় পাশ হয় সিএএ বিল। রাষ্ট্রপতির অনুমোদনও মেলে। সংসদীয় বিধি অনুসারে রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার 6 মাসের মধ্যে যে কোনো আইনের রুল জারি করতে হবে, অথবা লোকসভা এবং রাজ্যসভা থেকে তা বাড়ানোর অনুরোধ করতে হবে। নিয়ম প্রণয়নের প্রতি 6 মাস অন্তর ওই আইনের ধারা তৈরির জন্য অতিরিক্ত সময় চেয়ে এসেছে স্বরাষ্ট্র মন্ত্রক। সিএএ আন্দোলনের জেরে এখনো পর্যন্ত 100 মানুষ নিহত হয়। সিএএ এর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক পিটিশনও দায়ের করা হয়। এক পক্ষ বলছে নাগরিকত্ব আইন সংশোধনের ফলে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন, অন্য পক্ষের মতে নাগরিকত্ব আইনে ভিটেহারা হবেন কোটি কোটি মানুষ। কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে হইচইয়ের মধ্যে সঠিক তথ্য সম্পর্কে বিভ্রান্তির ছড়াছড়ি, আর তার কারণ সঠিক তথ্য না জানার ফল। আর আজ সেই সম্পর্কে সঠিক তথ্য জানাতেই আমি পায়েল আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আমাদের বিশেষ অনুষ্ঠান দৃষ্টিকোণ নিয়ে। দৃষ্টিকোণে আজ আমরা আলোচনা করব নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএএ কি তা নিয়ে। একই সঙ্গে সিএএ চালু হলে ভারতীয় নাগরিকদের মধ্যে কি প্রভাব পড়বে, সিএএ লাগু হলে কারা সুবিধা পাবেন, কেন সিএএ এর বিরোধিতায় বিক্ষোভ আন্দোলন করা হয়, সেই সমস্ত বিষয় নিয়ে। প্রথমেই আসি সিএএ কি এবং কাদের জন্য, সেই প্রশ্নের উত্তরে। সিএএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন 2019 সালের একটি যুগান্তকারী আইন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই আইনটি এনে বাঙালি হিন্দু উদ্বাস্তু সহ লক্ষ লক্ষ শরণার্থীর বহু বছরের দাবি পূরণ করেন। সিএএ কাদের জন্য? 1971 সালের পর থেকে 2015 সালের আগে পর্যন্ত ভারতবর্ষের পার্শ্ববর্তী 3 দেশ পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে
অত্যাচারিত সংখ্যালঘু যারা উদ্বাস্তু হিসেবে ভারতে চলে এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইন আনা হয়। কিন্তু এই আইনটি পাশ হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন অংশে এই আইনের প্রতিবাদে হিংসাত্মক বিক্ষোভ আন্দোলন দেখা যায়। আর এই আন্দোলনের নেতৃত্ব দিতে দেখা যায় বামপন্থী ও ইসলামিক মৌলবাদীদের। সাম্প্রদায়িক এই আন্দোলন ছিল দেশের অখণ্ডতার বিরোধী। শুধু তাই নয়, এক শ্রেণীর প্রচার মাধ্যম ও খবরের মাধ্যমে মানুষকে ভুল বোঝাতে শুরু করে। আর সব থেকে মজার ব্যাপার হলো, এই আইনের ফলে সব থেকে বেশি উপকৃত হবেন যে রাজ্যের মানুষেরা। বেশি বিক্ষোভ দেখা যায় সেখানে। হ্যাঁ, আমরা বলছি পশ্চিমবঙ্গের কথা। 1971 সালের পর যে সমস্ত হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, শিখ ও পার্সি ধর্মীয় অত্যাচারের কারণে বাংলাদেশ থেকে ভারতে চলে আসতে বাধ্য হয়েছেন, এই আইনের মাধ্যমে তাদের নাগরিকত্ব প্রদান করা হবে। তালিকায় এইরকম লক্ষ লক্ষ বাঙালি হিন্দু রয়েছেন যারা বাধ্য হয়ে বাংলাদেশ থেকে পালিয়ে পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরায় বসবাস করছেন। এদের একটা বড় অংশই হলো নমশূদ্র বা মতুয়া সম্প্রদায়। আর তাই যারা সিএ এর বিরোধিতা করছেন তারা সকলেই বাঙালি বিরোধী, অনগ্রসর শ্রেণীর বিরোধী তথা হিন্দু বিরোধী তো বটেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লোকসভা ও রাজ্যসভায় দাঁড়িয়ে সিএ নিয়ে বারবার বলেছেন যে এই আইনে কারো নাগরিকত্ব হারাবে না, উল্টে নাগরিকত্ব পাওয়ার আইন এটি। কিন্তু তারপরেও পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে সিএ এর বিরোধিতায় রেল সহ বিভিন্ন সরকারি সম্পত্তিতে ব্যাপক ধ্বংসকার্য চালানো হয়, যার ফলে রেলের কয়েক কোটি টাকার ক্ষতি হয়। তাছাড়াও বিভিন্ন সরকারি সম্পত্তিতে ভাঙচুর চালানো হয়। আর এসব কিছু দেখে শুনেও রাজ্য সরকার তার ভোট ব্যাংকে প্রভাব পড়ার ভয়ে দোষীদের বিরুদ্ধে কোনো রকম কোনো পদক্ষেপ গ্রহণ তো দূরের কথা, উল্টে পরোক্ষে তাদের মদত দিয়ে গিয়েছে। সেই সঙ্গে শাসক দলের মদতপুষ্ট সংবাদ সংস্থা ও চ্যানেলগুলি সিএ ও এনআরসি নিয়ে সাধারণ মানুষের মনের মধ্যে থাকা ধারণা স্পষ্ট করার পরিবর্তে আরো বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চালিয়েছে। 2019 ডিসেম্বরে নাগরিকত্ব সংশোধনী বিল নাগরিকত্ব সংশোধনী আইনে পরিণত হয়। এরপর দেখা যায় দেশের বেশ কিছু অংশে বিক্ষোভ প্রদর্শন শুরু হয় এই আইনের বিরোধিতায়। শুধু তাই নয়, বিক্ষোভ চলাকালীন পুলিশের গুলিতে বেশ কয়েকজনের মৃত্যুও হয়। এখন প্রশ্ন উঠতেই পারে, যারা বিক্ষোভ করছিলেন তাদের স্বার্থ এই আইনে কিভাবে বিঘ্নিত হচ্ছিল? সহজ কথায় বলতে গেলে 2014 সালের 31 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে এদেশে চলে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, পার্সি সম্প্রদায়ের মানুষকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। তবে এজন্য তাদের টানা 6 বছর ভারতবর্ষে থাকতে হবে। তিনি যেদিন ভারতে প্রবেশ করেছেন সেদিন থেকেই অবশ্য তাকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। ভারতীয় নাগরিকদের সঙ্গে এই আইনের কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র প্রতিবেশী দেশগুলির ধর্মীয় কারণে অত্যাচারিত সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইনের সৃষ্টি। এখন প্রশ্ন, মানবতাবাদী এই আইন প্রণয়নের ফলে কার কি সমস্যা হতে পারে? সিপিএম, তৃণমূল, কংগ্রেস এরা সকলেই একটা সময় পর্যন্ত উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার দাবিকে সমর্থন জানিয়ে এসেছে। কিন্তু সেই দলই এখন নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদে বিক্ষোভ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। 2012 সালে কোচিকোড়ে অনুষ্ঠিত সিপিএম এর 20তম পার্টি কংগ্রেসে বাংলাদেশের সংখ্যালঘু উদ্বাস্তুদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার প্রস্তাবও গৃহীত হয়। সিপিএম এর সাধারণ সম্পাদক প্রকাশ কারাট 2012 সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে চিঠি লিখে বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে আসা উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানান। কমিউনিস্ট নেতা ইন্দ্রজিৎ গুপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন 1990 সালে লোকসভায় জানিয়েছিলেন, অন্তত 1 কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী বেআইনিভাবে ভারতে বসবাস করছে। সিপিএম এর দলীয় মুখপাত্র গণশক্তিতে 1992 সালে উল্লেখ করা হয়
যে 1971 সাল থেকে মুসলমানরাও ভারতে আসতে শুরু করেছে। 1977 থেকে 1992 সাল পর্যন্ত বিএসএফ যে সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারীকে সীমান্তে শনাক্ত করে ফিরিয়ে দেয় তাদের মধ্যে 75% মুসলিম। আর তাই 1971 সালের পরবর্তীকালে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকারীদের সংখ্যা যে নেহাত কম নয় তা বলাই বাহুল্য। সিপিএম এর দাবি শুধু উদ্বাস্তুদের নাগরিকত্ব দিলেই হবে না, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা মুসলমানদেরও নাগরিকত্ব প্রদান করতে হবে। এর মানে কি? এই 3 মুসলিম প্রধান রাষ্ট্রে যে সম্প্রদায়ের অত্যাচারে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি, জৈন এবং শিখরা এদেশে চলে আসতে বাধ্য হয়েছে, সেই অত্যাচারীদেরও নাগরিকত্ব প্রদান করতে হবে। এই ভাবনা কি সঠিক? দেশের নাগরিকত্ব সংক্রান্ত প্রথম আইন প্রণয়ন হয় 1955 সালে। ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড নয়, ভারতের নাগরিককে তা ঠিক হয় ভারতের সংবিধান ও নাগরিকত্ব আইন 1955 অনুযায়ী। এই আইন এখনো পর্যন্ত মোট 4 বার 1985, 2004, 2005 এবং 2019 সালে সংশোধন করা হয়েছে। বর্তমানে সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী ভারতীয় নাগরিক তারাই যে বা যাদের 1950-এর 26শে জানুয়ারি থেকে 1987-র 1 জুলাইয়ের আগে ভারতে জন্ম। 1 জুলাই 1987 থেকে 3রা ডিসেম্বর 2004 সালের আগে যার বা যাদের ভারতে জন্ম এবং যার বাবা এবং মায়ের মধ্যে কোনো একজন ভারতীয় নাগরিক। 3রা ডিসেম্বর 2004-এর পর যার ভারতে জন্ম এবং যার বাবা এবং মা ভারতীয় নাগরিক অথবা একজন ভারতীয় নাগরিক হলেও অন্যজন বেআইনি অনুপ্রবেশকারী অন্তত নন। 5 নম্বর ধারা নিবন্ধীকরণ অনুযায়ী যে ব্যক্তির মা অথবা বাবা অবিভক্ত ভারতে জন্মেছিলেন সেই ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিও ভারতীয় নাগরিক বলে গণ্য হবেন। তবে 2004 সালের পর থেকে কোনো ব্যক্তি বেআইনি অনুপ্রবেশকারী হলে তা গ্রাহ্য হবে না। উদ্বাস্তুরা নাগরিকত্ব পাওয়ার অধিকারী। 1971 সালের আগে যে সমস্ত উদ্বাস্তু পূর্ব পাকিস্তান থেকে এদেশে এসেছিলেন তারা আবেদন করলে এই নিবন্ধীকরণ অনুযায়ী নাগরিকত্ব পাওয়ার যোগ্য। সুতরাং এই আইনে কোথাও বলা হচ্ছে না যে উদ্বাস্তু হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি এবং বৌদ্ধদের দেশের বাইরে বার করে দেওয়া হবে, কিন্তু মুসলমান অনুপ্রবেশকারীদের এই আইনে কোনোভাবেই রেয়াত করা হবে না। অর্থাৎ এনআরসির মূল লক্ষ্য বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মুসলিম অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের বিতাড়িত করা। সেই কারণেই এই আইন প্রণয়নের ভয়ে সবথেকে বেশি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীরা। ফলে তারা বিভিন্নভাবে এর বিরোধিতা ও অপপ্রচার শুরু করেছে। আর সেই সঙ্গে কিছু দল কেবলমাত্র বিরোধিতা করার জন্যই বিরোধিতা করছে, যার মধ্যে অন্যতম বামপন্থী তৃণমূল ও কংগ্রেস। প্রায় 5000 বছরের ভারতীয় সংস্কৃতিকে ধ্বংস এবং ইতিহাসের বিকৃতি না ঘটিয়ে কমিউনিস্ট মতবাদের ভারতে প্রতিষ্ঠা সম্ভব নয়। সেই কারণে এই বামপন্থী দলগুলি ভারতে ইসলামী মৌলবাদের সমর্থন করে এসেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস একটি ভোট নির্ভর দল। এই মুসলিম অনুপ্রবেশকারীদের সংখ্যা ও পেশি শক্তি পশ্চিমবঙ্গের তৃণমূলের ক্ষমতা দখল ও ধরে রাখার প্রধান চাবিকাঠি, যে কারণে এটি মুসলিম তোষণকারী দলে পরিণত হয়েছে। সুতরাং যারা প্রশ্ন তুলছেন যে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী ওখানকার সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের কেন নাগরিকত্ব দেওয়া হবে না, তারা মিথ্যে চালাকির চেষ্টা করছেন। তারা অত্যাচারিত এবং অত্যাচারীদের একই পর্যায়ে ফেলতে চাইছেন। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের একটি উক্তির কথা উল্লেখ করা যেতে পারে। ঘরে বাইরে উপন্যাসে তিনি বলেছিলেন যে যারা মারে তারা ভুলে যায়, কিন্তু যারা মার খায় তারা ভোলে না। তাই পূর্ববঙ্গে থাকাকালীন অত্যাচারিত হিন্দু উদ্বাস্তুরা যে সেটা ভুলে যাননি, এই রাজনীতির কারবারিদের সেটা মাথায় রাখতে হবে। রাষ্ট্রসংঘ ভারতকে পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। স্বাধীনতা উত্তরোত্তর 7 দশকে
ভারতবাসী এই শিরোপা অর্জন করেছে। এক রাজনৈতিক শক্তি থেকে আরেক রাজনৈতিক শক্তিতে ক্ষমতার বদল ঘটেছে, কিন্তু দেশ নিজের গতিতে চলেছে। জরুরি অবস্থার সময়কালের দুঃস্বপ্নের দিনগুলি বাদ দিলে ভারতের গণতন্ত্রের পতাকা কখনো ভুল লুণ্ঠিত হয়নি। আর এই সব কৃতিত্ব ভারতের সাধারণ মানুষের, যারা ভোটাধিকার প্রয়োগ করেন। রাজনৈতিক নেতা নেত্রীদের একাংশের প্রতারণার পরেও দেশের গণতন্ত্রের ওপরে ভরসা রাখেন। খুব সামান্য সংখ্যক মানুষ এই গণতন্ত্র বিরোধী। এই মুষ্টিমেয় মানুষের উদ্দেশ্য ভারতকে টুকরো টুকরো করা, বিশ্ববাসীর কাছে ভারতকে ছোট করা। এদের মতে দেশের সব দুঃখের কারণ ভারতের গণতন্ত্র। তাই ছাত্র আন্দোলনের নামে ছাত্রদের জীবনের গুরুত্বপূর্ণ সময়টুকু ব্যয় করে, কখনো শিল্পী সাহিত্যিকদের সব পুরস্কার ফেরত দিয়ে, কখনো কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি নষ্ট করে দেশের ভালো কিসে হবে তা বিবেচনা না করে বিক্ষোভ আন্দোলনে সামিল হন বা সেই ধরনের বিভিন্ন ইস্যুকে উস্কে দেন। 2010 সালের ডিসেম্বরে কলকাতা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরির অধিকর্তা CN ভট্টাচার্য একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছিলেন, যেখানে মাওবাদীরা কিভাবে কাশ্মীরের মুজাহিদিনের মাধ্যমে আফগানিস্তানি তালিবানদের কাছ থেকে রেডিও কন্ট্রোল এক্সপ্লোসিভ এবং আল্ট্রা হাই ফ্রিকোয়েন্সি রিমোট কন্ট্রোল প্রযুক্তি এদেশে প্রথম এনেছিল। মাওবাদীদের সমর্থনে টিভির পর্দায় অথবা পেপারে সম্পাদকীয় লেখা চকচকে চেহারার বুদ্ধিজীবীরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন তুললেও 2014 সালে খাগড়াগড় বিস্ফোরণের পর প্রশ্ন করেননি যে এত ভয়ানক প্রযুক্তি ভারতে কিভাবে এবং কেন আনা হলো। দেশের কোন মানুষটা এর ফলে উপকৃত হয়েছেন? গত 70 বছরে পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশে হিন্দু জনসংখ্যা প্রায় 20% কমেছে। তাই ধরেই নেওয়া যায় যে তারা প্রায় সকলেই ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। দেশভাগের কিছু সময় পরে পাঞ্জাবে জনবিনিময় করায় সেখানকার উদ্বাস্তু সমস্যা দ্রুত মিটে যায়, কিন্তু বিভক্ত দুই বাংলায় জনবিনিময় না করার ফলে বাংলার সমস্যা থেকেই যায়, যার ফলে পূর্ববঙ্গ বা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা দেশভাগের পর উদ্বাস্তু হয়ে দলে দলে এ দেশে ঢুকে পড়ে। সেই স্রোত আজও বিদ্যমান। প্রফুল্ল কুমার চক্রবর্তী তার লেখায় উল্লেখ করেছেন যে দেশভাগের পর পূর্ববঙ্গের বাঙালি হিন্দুদের অবস্থা ফাঁদে পড়া জন্তুর মতো হয়েছিল। তাদের সেখান থেকে বিতাড়িত করতে সরকারি আমলাতন্ত্র মুসলিমদের সঙ্গে যোগ সাজসের মাধ্যমে একতরফা দাঙ্গা সৃষ্টি করেছে, আর হিন্দুরা সব কিছু হারিয়ে এপারে চলে এসেছে। দেশভাগের সময় মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পূর্ববঙ্গে 1941 সালের আদমশুমারি অনুযায়ী দেশভাগের মুহূর্তে পূর্ববঙ্গে হিন্দু জনসংখ্যা ছিল 28%, কিন্তু তারপর ক্রমশ সেই সংখ্যাটা হ্রাস পেয়েছে। 2011 সালে সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে 8.4%। সাম্প্রতিক সময়ে বাংলাদেশেও হিন্দু নির্যাতনের সেই চিত্রটি অপরিবর্তিতই রয়ে গিয়েছে। 2016 সালে বাংলাদেশ আইন ও সালিশ কেন্দ্রের হিসেব অনুযায়ী ওই বছর বাংলাদেশে হিন্দুদের 168টি বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পাশাপাশি 130টি পুজো মণ্ডপ ও মন্দিরের প্রতিমা ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে। বেশ কয়েকজনের জমি ও বসতবাড়ি দখলের পাশাপাশি সেখানে 49 জন হিন্দু আহত এবং 7 জনের মৃত্যু হয়েছে। 2001 সালের পরবর্তী 13 বছরে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে 20,000-এরও বেশি। আর এহেন অবস্থায় দলে দলে সেখান থেকে হিন্দুরা এদেশে চলে আসতে বাধ্য হচ্ছে। পলিটিক্যাল ইকোনমি অফ রিফর্মিং এগ্রিকালচার ল্যান্ড ওয়াটার বডিজ ইন বাংলাদেশ নামে গবেষণামূলক একটি বইয়ে উল্লেখ করা হয়েছে, প্রতিদিন গড়ে 632 জন হিন্দু বাংলাদেশ ছেড়ে চলে আসছেন। এভাবে চলতে থাকলে আগামী 30 বছরের মধ্যে বাংলাদেশ সম্পূর্ণরূপে হিন্দু শূন্য হয়ে যাবে। সম্প্রতি বাংলাদেশের জনৈক হিন্দু নেত্রী প্রিয়া সাহার আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে লেখা একটি চিঠি অনুযায়ী 1971 সাল থেকে পরবর্তী 40 থেকে 45 বছরে বাংলাদেশের 3.7 কোটি ধর্মীয় সংখ্যালঘু নিখোঁজ হয়েছে।
বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক প্রিয়া সাহার বক্তব্যকে সমর্থন জানিয়ে দাবি করেছেন, এই 3,70,00,000 হিন্দু ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এই বিপুল সংখ্যক সংখ্যালঘু হিন্দুদের সঙ্গে ভারত সরকারের কি রকম সম্পর্ক গড়ে তোলা উচিত? তাদের কি ভারতের নাগরিকত্ব দেওয়া উচিত? কিন্তু ভারত সরকারের এই বিষয়ে বক্তব্য খুব স্পষ্ট, তা হলো শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে, অনুপ্রবেশকারীদের নয়। এখন প্রশ্ন উঠতেই পারে, কারা শরণার্থী এবং কারা অনুপ্রবেশকারী? বাংলাদেশে ধর্মীয় আক্রমণ, অত্যাচার ও নির্যাতনের শিকার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা অবশ্যই শরণার্থী, কিন্তু আগত মুসলিমরা মোটেই শরণার্থী নয়, তারা অনুপ্রবেশকারী। কারণ তারা ধর্মীয় অত্যাচার ও নির্যাতনের শিকার হয়ে এদেশে আসেনি, এসেছে অন্য কারণে। তাই অনুপ্রবেশকারীদের এদেশে বসবাস করার বা নাগরিকত্ব পাওয়ার অধিকার নেই। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এই 3টি দেশই ইসলাম প্রধান রাষ্ট্র, তাই সেখান থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষ ভারতে আসেননি। স্বাভাবিক কারণেই সিএএতে তাই মুসলিম সম্প্রদায়ের নাম নেই। বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় গ্রহণকারী কয়েক কোটি হিন্দু, বৌদ্ধ এতদিন ভারতে আইনত নাগরিক হিসেবে স্বীকৃতি পাননি। এদের একটা বড় অংশ বাংলার মতুয়া ও অনগ্রসর শ্রেণীর মানুষ। নাগরিকত্ব পাওয়ার জন্য এই মানুষগুলি দীর্ঘদিন ধরে কেন্দ্রের কাছে দরবার করেছে। দিল্লির মসনদে থাকা ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী সহ একের পর এক প্রধানমন্ত্রী তাদের নাগরিকত্ব দানের আশ্বাসও দিয়েছিলেন, কিন্তু কোনো প্রধানমন্ত্রী তাদের সেই কথা রাখেন। অন্যান্য প্রধানমন্ত্রীরা বিপদগ্রস্ত এই উদ্বাস্তুদের প্রতি মানবিকতা না দেখালেও বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী প্রতিশ্রুতি রেখেছেন এবং সেই মানুষগুলোর প্রতি সীমাহীন মানবিকতা দেখিয়েছেন। তার সরকার 1971 সালের পর বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা হিন্দু, জৈন, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান এবং পার্সি সম্প্রদায়ের মানুষকে অনুপ্রবেশকারী হিসেবে নয়, শরণার্থী হিসেবে গণ্য করেছেন। 1971 সালের পর ভারতে আগত শরণার্থীদের নাগরিকত্ব প্রদান করে মোদী সরকার ভারত ইতিহাসের এক গভীর কলঙ্ক দূর করতে চেয়েছেন। অনেকদিন আগেই যথার্থই নাগরিকত্ব পাওয়ার অধিকারী ছিলেন যারা, তাদের নাগরিকত্ব প্রদান করে এক মহান ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন। পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েক কোটি বাঙালি শরণার্থীর মোদিজির এই ঋণ খোলা উচিত নয়, কারণ এর মধ্যে দিয়ে তারা দেশের প্রকৃত নাগরিক হিসেবে গণ্য হবেন এবং সুযোগ সুবিধাও পাবেন। আজ তবে এই পর্যন্তই। দৃষ্টিকোণের পরবর্তী পর্বে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন বিষয় নিয়ে। আজকের বিষয়টি নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানান আমাদের। অনুষ্ঠানটি ভালো লাগলেও কমেন্ট বক্সে জানান। সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন দৃষ্টিকোণ। জয় হিন্দ।